নাই, মাঝখানে দাঁড়িয়ে গেছে, পিছনে বিশাল লাইন পড়ে গেছে, জ্যাম, আর আগাচ্ছে না। আবার অনেক সময় আছে যে ওই দাঁড়িয়ে ডাকতে থাকে, আসেন আসেন আসেন, যাত্রী ডাকতে থাকে। বিষয়টা তো এরকম হওয়া উচিত ছিল না। তোমার একটা নির্দিষ্ট স্টপেজ আছে, তুমি সেইখানে যাবো, যাত্রী ওইখানে তোমার বাস, তুমি কেন যাত্রী সুবিধা মতো জায়গায় তুমি তুলবা, তার নামাই দিবা, তার মনে হলো যে এখন এখানে আমার বাড়ি গিয়ে আমি এই জায়গায় নাম, আমি এই জায়গায় নাম, নির্দিষ্ট স্টপেজ আছে, সেইখানে আপনি দাঁড়ান, যাত্রী যারা যাত্রী বাঁ বোঝাবে। এই অভ্যাসটা আমরা নষ্ট করেছি। ওই যে সিগন্যাল করে দাঁড়াই যাই, যাত্রী তুলে নিতেছি, যার জন্য এই সমস্যাটা হচ্ছে। এজন্য আপনাদের কাছে আমরা আমাদের অনুরোধ, আপনি নির্দিষ্ট জায়গায় থামবেন, ও যাত্রী ঘুরে ঘুরে আপনার ওইখানে, তার ওকে যাওয়ার দরকার, হ্যাঁ ওর যাওয়ার দরকার, ও বাসের কাছে যাবে, আপনি ওর কাছে যাবেন, ও আপনার কাছে আসবে। তো এই প্র্যাকটিসগুলো আমাদের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আরো কি বিষয়, আপনারা নিজেরা আবার অনেক সময় কম্পিটিশন করেন, যাত্রী নিয়ে টানাটানি করেন রাস্তার মাঝখানে, ঠিক আছে? নিজেও যাবেন না, আবার আরেকজনকে যাইতে দিবেন না, ব্যারিকেড পাকা করে রেখে দিবেন। যার থেকে আসলে নতুন ডিজাইন বাস্তব চিত্র। হ্যাঁ, আমি তো একটা উদাহরণ দিলাম, এখন আপনারা 10টা দিতেছেন, এটা তো কমন চিত্র আমাদের। নিজেও যাবে না, আরেকজনেরও যাইতে দিবেন না। হ্যাঁ, নিজেরটা ওই যে একদম ঘুরবে, পুরা একদম প্যান্ট ছবি তার করে সে যাবে, এর আগে নিজেও যাবে না, এটা করে প্রচুর যাবে। নতুন রিজেক্টে জায়গার অভাব, বিশাল একটা মোড়, এত জায়গা আশেপাশে, সারাদিন জাম লেগে আছে, সারাটা দিন জাম লেগে আছে। এই আমার আপনার অসচেতনতার কারণে। আমি তো জানি যে আইনটা তো আমি জানি, রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে আইনের দৃষ্টিতে অপরাধ, কিন্তু তারপরে আমি মানতেছি না। আমি এই কথাটাই প্রথমে বলেছি, আইন আমরা সবাই জানি, কিন্তু আমরা মানতেছি, আমাদের সচেতনতাটা নাই, ঠিক আছে না? আচ্ছা, তো তারপরে আবার কি হয় যে অনেক সময় আমরা রাস্তায় পাল্লাপাল্লি করি, এটা হাইওয়ের ভিতরে হয়, দুই কোম্পানির বাস যদি হইলো, মোটামুটি কে কার আগে যাবে, হ্যাঁ আমি বিশেষ কোনো স্পেশাল কোম্পানির নাম উল্লেখ করব না, কিছু কাউন্টারের বাস আছে, এগুলা রাস্তায় যদি দুইটা বাস পড়লো, মানে কে কার আগে যাবে, এত ওভার স্পিডে গাড়ি চালায় পাল্লা দিচ্ছে, ফলশ্রুতি কি হয়, একটা দুর্ঘটনা ঘটে যায়। এটা আমাদের চালকদের ভিতরে এই অসচেতনতা রয়েছে। দেখবেন যে একটা ঘটনা ঘটে গেছে, এই আপনাদের ওভার স্পিড, আপনাদের প্রতিযোগিতামূলক মনোভাবের কারণে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তাহলে এই জায়গাগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের চালক ভাইরা আরেকটা খুব ভয় লাগে একটা কাজ করে, এই যে মোবাইল কথা বলে, যখন ড্রাইভ করে মোবাইলে কথা বলতে চায়, এটাও কিন্তু ওই যাত্রীর মতোই অসচেতনতা, পথচারীর মতো অসচেতনতা। কারণ আপনি যখন মোবাইলে কথা বলছেন, আপনার পূর্ণ মনোনিবেশের কথা যার সাথে বলতেছেন তার সাথে, রাস্তায় আপনার কোনো মন নাই, অথচ এই রাস্তায় গাড়ি চালাইতে গেলে আপনার পুরা মানসিকতা, সব চিন্তা চেতনা রাস্তার উপর থাকতে হবে, অথচ আপনি সেখানে নাই। হঠাৎ করে একটা লোক যদি রাস্তা পার হয়ে গেল, বের করতে পারে, সুতরাং আমরা মনে করি যে আমাদের চালক ভাইদেরকেও এই সচেতনতার জায়গা থেকে এগিয়ে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, যেহেতু আপনাদের কথাই বলতেছি, আরো কয়েকটা পয়েন্ট আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেব, আপনারা এগুলো জানেন, তারপরে স্মরণ করিয়ে দেওয়া। হ্যাঁ, আমাদের স্মরণ করে দিতে প্রথম কাজ হলো, আপনি যে গাড়িটা চালান সেটা আপনাকে মনে করতে হবে যে এটা অনেক বড় একটা ইস্যু, এটার সাথে অনেক মানুষের জীবন জড়িত, আপনার নিজের জীবন মরণ জড়িত। কারণ আপনি যদি বাসের ড্রাইভার হন, এখানে যদি 40টা সিট থেকে 40 জন মানুষ বসছে, সেই সাথে আপনি আপনার স্টাফ, প্রত্যেকের জীবন মরণের আমানতদার হলেন আপনি। কারণ আপনার একটা অসচেতনতা, আপনার অবহেলা, অমনোযোগিতা, এই বাসের যতগুলো যাত্রী রয়েছে সবার জীবনকে হুমকির সম্মুখীন করে দিতে পারে, পারি না? সুতরাং এটাকে মনে করতে হবে একটা আমানত, ঠিক আছে? এই মানুষের জীবনগুলো আপনার কাছে আমানত। সুতরাং আপনাকে মনে করতে হবে যে এই বাহনটা যে আমি চালাবো, এটা আমার চালানোর উপযোগী আছে কিনা। প্রতিদিন এই গাড়িটা ড্রাইভ করার আগে অবশ্যই একটু চেক করে নেবেন, বিশেষ করে চাকাগুলো ঠিক আছে কিনা, টায়ারটা ঠিক আছে কিনা, পানির লেভেলটা ঠিক আছে কিনা, ওয়াটার ফিল্টার, তারপরে যে তেল ঠিক আছে কিনা, ব্রেকটা ঠিকমতো কাজ করে কিনা, গিয়ারটা ঠিকমতো কাজ করে কিনা। এই কাজগুলো করতে মানে 5 মিনিটের বেশি সময় লাগবে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ঠিক আছে?
জাস্ট 5টা মিনিট, ঠিক আছে, 3 মিনিট জাস্ট 5টা মিনিট সময় থেকে ব্যয় করেন, দেখবেন যে আপনি অনেক বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন। ঠিক আছে, হ্যাঁ, তো এগুলো করে নিতে হবে, এগুলো করে নিতে হবে। এরপরে আপনি যখন ড্রাইভ করবেন, রাস্তায় চালাবেন, আপনি তো ভালো চালক আমরা সবাই জানি, কিন্তু এর মধ্যে ওই যে মোবাইল ব্যবহার করা এগুলো করা যাবে না। আরেকটা কাজ আপনারা করেন, বিশেষ করে যে যারা বাসের চালক বা ট্রাকের চালক, এটা সবাই কমন একটা অভিযোগ দেওয়া হয় যে চালকদের অনেকেই নাকি মাদকাসক্ত। তো এটা খুব ভয়ানক একটা কথা। মাদকাসক্ত অবস্থায় কখনোই গাড়ি চালানো যাবে না, কারণ মাদকটা যে কি ভয়াবহ ক্ষতি করে এটা আমি আপনি সবাই জানি। মাদক মানুষকে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এই যে আমরা এখানে সবাই প্রাণবন্ত, কত সুন্দর হাসি খুশি, কিন্তু যিনি মাদক সেবী দেখবেন যে ওর প্রাণ নাই, আসলে বডিটাই আছে, হ্যাঁ, ওর কিন্তু প্রাণ নাই, আস্তে আস্তে জিমাইতে, দিনের বেলাও জিমায়, এক জায়গায় বসে দেন জিমাইতেছে, ঠিক আছে, তার মানে কি ওর প্রাণ শক্তি নাই, হ্যাঁ, তার মানে কি আস্তে আস্তে দেহের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোই নষ্ট হয়ে আসতেছে। সুতরাং এই মাদকাসক্ত হয়ে কখনো গাড়ি চালানো যাবে না। হ্যালো, আচ্ছা, বিশেষ করে আমাদের চালক ভাইদের একটা অংশ দেখবেন যে ইয়াবায় আসক্ত, গাঁজায় আসক্ত। গাঁজাটা অনেক আগে থেকে চলে আসছে এই দেশে, কিন্তু ইয়াবাটা ওই যে গত 8-10 বছর হয়তো এই দেশে আসছে, হ্যাঁ। তো এটা নিয়ে আমরা খুবই আশঙ্কার মধ্যে রয়েছি, কারণ এই ইয়াবাটা ছড়ানি হয়েছে যে ইয়াবা খাইলে পরে ঘুম ধরে না, হ্যাঁ, এজন্য কি মানা জানেন, আপনাদেরকে কিন্তু এইরকমই ভয় বলা হয়েছে ইয়াবাটা কেন খাবে, তাতে ঘুম আসবে না। ঘুম আসবে না তাহলে কি সুবিধা? রাতে ড্রাইভ করার সুবিধা। রাতে যারা গাড়ি চালায় দেখবেন যে তাদের ভিতরে এই মাথার মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে যে ভাই তুমি যদি একটা ট্যাবলেট খাই নিতে পারো, হ্যাঁ, তাহলে তোমার ঘুম আসবে না, তুমি ভালো করে ড্রাইভ করতে পারবে। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা, এবং এই ধারণা দিয়ে আমাদের ছাত্র সমাজকে কিন্তু ইয়াবায় আসক্ত করা হয়েছে। এই ইয়াবাটা যখন এই দেশে প্রথম আসে, এটা তো মানুষ জানতো না ইয়াবা কি জিনিস, বাবা বলে, তাই না, এটাকে বাবা বলে, হ্যাঁ। তো ছাত্রদেরকে টার্গেট করা হলো প্রথমে, যে কোনো একটা জিনিস মার্কেটিং করে কিভাবে। প্রথমে তো ফ্রি খাওয়াই, চাটা এই দেশে ফ্রি খাওয়াইছে না, এখন তো আমাদের চা ছাড়া চলে না, তাই না, প্রতি মুহূর্তে মিনিটে মিনিটে চা খাই, কিন্তু এই চাটা তো আমরা একসময় খাইতে পারতাম না, জানতাম না চা কিভাবে খেতে হয়, ফ্রি খাওয়াইছে কিন্তু তারপরে কিন্তু মার্কেট শুরু হয়ে গেছে। বাংলাদেশ কিন্তু একটা ভালো মার্কেট। আচ্ছা, তো ইয়াবাটা ঠিক এইভাবে, ইয়াবাটা যখন মার্কেটে চালু করা হলো, বলা হলো যে ইয়াবা খাবে কারা? ছাত্ররা। কেন? তাদের সারা রাত জেগে পড়াশোনা করতে হয়। সুতরাং ছাত্ররা যদি সারা রাত জেগে পড়াশোনা করতে চায়, তাহলে যদি ইয়াবা খেয়ে নেয়, সারা পড়াশোনা করতে হবে, পরের দিন ভালো করে। এই যে একটা মিথ্যা ধারণা ছড়িয়ে দেওয়া হলো ছাত্রদের ভিতরে, এবং আমরা দেখছি, আমি নিজেও তখন ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, ঢাকা ইউনিভার্সিটি, আমি দেখেছি যে অনেক স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্ররা ইয়াবায় আসক্ত হয়ে যাচ্ছে। পত্রিকায় তখন আমরা দেখতাম, নিউজ আসতো, ঠিক আছে। তো এই যে দেখেন কিভাবে আমাদের সমাজকে, আমাদের তরুণ সমাজকে ইয়াবায় আসক্ত করানো হলো। তো এই ধারণা আমাদের ড্রাইভারদের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে ভাই তুমি যদি এটা খাই নিতে পারো তাহলে তোমার ঘুম ধরে কিন্তু এটা ভুল ধারণা। আমরা জানি যে কোনো ধরনের মাদক, যে কোনো ধরনের নেশা আমাদের প্রত্যেকটা বডির জন্য, অঙ্গ প্রত্যঙ্গের জন্য খুবই ক্ষতিকর। এটা একসময় আস্তে আস্তে আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। সুতরাং আমরা ভুলেও মাদককে স্পর্শ করব না, মাদকাসক্ত হয়ে কোনোভাবে আমরা গাড়ি ড্রাইভ করব না, ঠিক আছে। সেই সাথে ডাক্তাররা আরেকটা বিষয় বলে যে এই যে কিছু ওষুধ, বিশেষ করে প্রেসারের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, এগুলো খেয়ে ড্রাইভ করা যাবে না। এগুলো শরীরে ক্লান্তি নিয়ে আসে, জীবাণু ভাব নিয়ে আসে, ইফেক্ট, ওষুধের ইফেক্টের কারণে, ঠিক আছে। তাহলে এই ধরনের ওষুধ সেবন করে আমরা ড্রাইভ করব না। আরেকটা বিষয় হলো যে টানা 5 ঘন্টার বেশি আমরা কখনো ড্রাইভ করব না, টানা 5 ঘন্টার বেশি ড্রাইভ করব না। কিন্তু আমরা জানি এখানে অনেকেই আছেন 8-10 ঘন্টা ড্রাইভ করতেছেন,
আপনি নাই হ্যাঁ আর বলে কত রিস্কি অথচ বলা হচ্ছে 5 পুরো করতে হয় তাহলে যদি আমাকে লং ড্রাইভ করতে হয় দীর্ঘক্ষণ ড্রাইভ করতে হয় আমি একটু রেস্ট নিয়ে নেব রেস্টটা হতে পারে যদি বিশ্রাম নিতে পারেন শুধু তাই নেবেন আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি যেখানে যে রাস্তাটা বাজারে বা দোকানের সামনে হ্যাঁ একটু রেখে একটু চা খেয়ে নিলেন 5 মিনিট একটু হাঁটাচলা করলেন এটাই আপনার রেস্ট হ্যাঁ একটু চা খেয়ে নিলেন দেবে শরীরে ভালো একটা ভাব আসবে এটাই আপনার রেস্ট ঠিক আছে এগুলো করে নিতে হবে মনে রাখবেন জীবনের চাইতে সময়ের মূল্য অনেক অনেক বেশি নাকি উল্টা বললাম ঠিক আছে জীবনের মূল্য বেশি সময়ের মূল্য সময় অনেক থাকবে আপনি মরে গেলে সময় অনেক থাকবে কিন্তু আপনি চলে গেলে সময় থাকবে কিছুই থাকবে না বুঝতে পেরেছেন আমরা সবাই এখন এত ব্যস্ত এগুলো শোনারও সময় নাই এখানে হয়তো অনেকের বিরক্ত লাগতেছে কেন বলতেছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এই কাজগুলো করব না আচ্ছা আপনাদের আরেকটু জায়গায় কিছু ভুল ত্রুটি হয় আমি বলবো ভুল ত্রুটি বলবো এই অর্থে যে আপনারা অনেক সময় এর জন্য দায়ী থাকেন না কিন্তু আপনারা জড়িয়ে যান কিছু কাজে আমি একটা সময় ক্রাইম ওয়ার্ক করেছি আমি র্যাবে ছিলাম আমি র্যাবে কাজ করেছি ফরিদপুরে কোম্পানি কমান্ডার ছিলাম ফরিদপুর রাজবাড়ী এই এলাকায় প্রায় 2 বছরের মতো ছিলাম তো এই সময় কিছু কাজ করতে যে আমি মনে হয়েছে যে এটা আমাদের এই পরিবারের সাথে সংশ্লিষ্ট যারা তাদের একটু ভুল ত্রুটি এটা তাদের একটু জানা উচিত প্রথমটা হচ্ছে যে আপনারা কি করেন এই নাইট পোস্ট যেগুলো দূরপাল্লার বাস রাতের বেলা ছাড়ে খেয়াল করবেন আপনারা জানেন যে প্রশাসনের পক্ষ থেকে বা পরিবহনের পক্ষ থেকে কি করা হয় যাত্রীদের ভিডিও রেকর্ডিং করা হয় ঠিক না ভিডিও রেকর্ডিং করা হয় বাস চালু হওয়ার জার্নি শুরু করার আগে এটা হলো নিয়ম এটার অনেক সুবিধা রয়েছে অনেক উপকারিতা রয়েছে এটা আমরা অনেক সময় আমাদের অনেক কাজে লাগে এটা আপনারাও জানেন কি কাজে লাগে কি এটার ফায়দা এটা আপনারা জানেন করা হয় এটা প্রশাসনের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে বা পরিবহনের পক্ষ থেকে কিন্তু এই যে এলাকায় চাকরি করেছি আমি সে এলাকার একটা অভিজ্ঞতা বলি যে সেই সময় আমি যখন এখানে চাকরি করি সেই 2018-19 সালের দিকে তো ওই এলাকায় দেখবেন ঢাকা থেকে যত বাস ট্রাক সব কিন্তু দৌলতদিয়া পাটুরিয়া হয়ে ওই যশোর খুলনা ওই এলাকায় যায় এটা কিন্তু একটা ব্যস্ততম রাস্তা ছিল এখন এই যে পদ্মা ব্রিজ হওয়ার পরে কিন্তু এটা কমে গেছে হ্যাঁ আপনারা তখন জানতেন যে যারা অনেকে হয়তো এলাকায় গেছেন জানেন এবং প্রচুর জ্যাম হয়ে যেত এলাকায় হ্যাঁ বিশাল টেক হয়ে যেত ঈদ উপলক্ষে তো যাতায়াত করা যাইত না এমন অবস্থা 2 দিন 3 দিন পর্যন্ত জ্যাম লেগে থাকতো তো যেটা আমি ওই এলাকায় কাজ করেছি তো আমার একটা বিষয় আমাদেরকে খুব তোলপাড় করে ফেলে এই মাঝে মাঝে রাতের বেলায় এই ফরিদপুরের মধুখালী এলাকা আছে একটা হয়তো অনেকে নাম শুনছেন খালি ডাকাতি হয় রাস্তায় ডাকাতি বাস ডাকাতি এই বাস ডাকাতি এত বেশি এটা নিয়ে পরে আমরা যেটা স্টাডি করে জানলাম যে এইখানে বাস ডাকাতির মূল কারণটা হলো এই বাসেরই কিছু লোক জড়িত থাকে বাসের মধ্যে পরিবহনের লোক না কিন্তু যাত্রী বেশি কিছু লোক থাকে ডাকাতদের প্রতিনিধি থাকে হ্যাঁ তো এটা কিভাবে হয় ওই যে বললাম দৌলতদিয়া পাটুরিয়া ঘাট পার হয়ে যখন এইখানে কিছু যাত্রী এই বাসের সুপারভাইজাররা হেল্পাররা বলে আর দুই চার পার্সেন্ট টাকার লোভে এটা উঠে নেয় ওই বাসের মধ্যে 2-3টা সিট থাকা ছিল পিছনে ওই কয়েকটা টাকার লোভে এই যাত্রীগুলো উঠে নেয় বুঝতে পেরেছেন তো এরা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এরা আসলে ওই যে ক্রিমিনাল গ্যাংয়ের লোক ডাকাত দলের লোকেরা এরা এখান থেকে ওটা ক্লিয়ারেন্স দেয় মধুখালী ওদের টিম থাকে নির্দিষ্ট জায়গায় ওদের টিম থাকে এইখান থেকে ক্লিয়ারেন্স দেয় যে হ্যাঁ এই গাড়িতে করা যাবে অপারেশন করা যাবে হ্যাঁ সব ঠিকঠাক আছে তো ওই নির্দিষ্ট জায়গায় যাওয়ার সাথে সাথে ড্রাইভারের গলায় ছুরি ধরে অস্ত্র ধরে বুঝতে পেরেছেন এবং এইভাবে তারা ডাকাতিটা করে দেখেন কোন জায়গা থেকে শুরু হলো আমার আপনার অসচেতনতার কারণে 2 টাকা লোভে আমি 2-3টা যাত্রী পেয়েছি এই এরা কিন্তু এই ঘটনা ঘটাই দিছে
তো সুতরাং যারা রাতের বেলায় এই যে বাস বলেন, ট্রাক বলেন চালান রাস্তায়, এটা খুব সতর্কভাবে লক্ষ্য করবেন। ট্রাকের সামনে অনেক সময় এসে বলে যে ভাই আমরা নিয়ে যাও, রাতের বেলা গাড়িটা নিয়ে গেছিলাম, স্টাফের লোক, তাই বলে না, স্টাফের লোক। আপনি কখনো এই ধরনের মানবিক হতে যাবেন না, বিপদে কিন্তু আপনি পড়বেন। তবে হবেন সেটা কিভাবে? আপনি যদি কনফার্ম থাকেন এই লোককে চিনেন, এই লোকের একটা কোনো না কোনো পরিচিতি আপনার কাছে আছে, তাহলে এই লোক ক্রাইম করবে না, ধরে নেওয়া যায়। তো চিনেনি না তাকে উঠাই নিলেন, মানবিকতা থাকলে থেকে এরা পরবর্তীতে দেখা গেছে অনেক চুরি, ছিনতাই, ডাকাতি, খুনের মতো ঘটনায় এরা জড়িত থাকে। বুঝতে পেরেছেন? তাহলে এটা একটু খেয়াল রাখতে হবে। আরেকটা ভুল আপনাদের হয়, হ্যাঁ, সেটা হলো এই যে লোক নাই অথচ মাল দিয়ে দিচ্ছে বক্সের ভিতরে, কার্টুন একটা ঢুকে দিচ্ছে, বক্স এর ভিতরে মালামাল দিয়ে দিচ্ছে। এটা করবেন না। লোক নাই, যাত্রী নাই, আপনি কোনো মালামাল, মালিকবিহীন কোনো মালামাল আপনি গাড়িতে তুলবেন না। তাহলে এটা কি হয়? অভিজ্ঞতা বলি, ওই যে বললাম সেই ফরিদপুরের কথা, যশোর, খুলনা ওই এলাকা দিয়ে প্রচুর এই ঢুকে, মাদক ঢুকে, ফেন্সিডিল ঢুকে, বিশেষ করে ফেন্সিডিলটা খুব ঢুকে এই এলাকায়। বড় বড় কার্টুন, মনে হবে যে ভিতরে ভালো জিনিস আছে, কিন্তু দেখা যাচ্ছে কার্টুন ভর্তি ভর্তি হলো ফেন্সিডিল। তা আমরা ওই যখনই এগুলা গাড়ি চেক করতাম ঘাটে, দৌড় দিয়ে ঘাটে চেক করতাম, দেখা যেত এই কার্টুন ঘুরে ঘুরে ফেন্সিডিল পেপারস। তো ওই যে সভাপতি কথা, এটার মালিক কে, কার্টুন মালিক কে, মালিক খুঁজে পাওয়া যায় না। সুপারভাইজারটা কি, মালিক কই, পার্সোনালি তো মালিক নাই। তো মালিক কে মানে ওই যে নাম্বারটা দিয়ে দিছে, মোবাইল নাম্বার, আমরা ঢাকা থেকে রিসিভ করবে, আমরা এই নাম্বারে কল দিব, এই নাম্বারটাই কল এই লোক রিসিভ করবে। আমি চিনি সেটা চিনি, চিনে না, তারপরে দেখেন এখন আমি কি করব বলেন তো? এই যে বাধ্য হয়ে আমাকে এই সুপারভাইজারের নামে, ড্রাইভারের নামে, হেল্পারের অ্যারেস্ট করতে হবে। দেখছেন, প্রথমে দিয়ে একবার একটু মানবিক হইছি, মনে হয়েছে না আসলে এই ব্যাপার টাকা লোভে এটা তুলছে, ছেড়ে দিছি। কিন্তু এবার ঘটনা ঘন ঘন ঘটতেছে, পরে আমাদের উপরে এরকম নির্দেশ আসলো যে না, এই হেল্পার সুপারভাইজার ধরো, এদেরকে এই মাদকের মামলা চালান দিয়ে দেয়, কারণ আমরা পেরে উঠতেছি না। দেখছেন কোন জায়গায় ভুলটা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা একটু লাগাই দেন দেখি কথা বলেন না বাইরে। আচ্ছা, তাহলে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, অবশ্যই আপনি যদি চালক হন, আপনার যারা স্টাফ আছে তাদেরকে ভালো করে ব্রিফ করে নেবেন। ভাই লোক নাই, যাত্রী নাই, মাল নিব না, নিবেন যদি কনফার্ম থাকে যে এই লোক ভালো, এর আমি চিনি, হ্যাঁ, এরে নেওয়া যায়, এই মালটা নেওয়া যায়, শতভাগ কনফার্ম হবে, না হলে কিন্তু বিপদে আপনি পড়বেন। অনেক ড্রাইভার হেল্পার এখনো মামলার সাক্ষী দিতেছে, মামলা চলছে। এটা আমার এলাকার আমি ঘটনা একটা উদাহরণ দিলাম। তারপরে আরো এরকম অনেক যায়, বিশেষ করে যে বক্স ভর্তি থাকে ইন্ডিয়ান কাপড়, শাড়ি, থ্রি পিস, ওই রুটটা যায়, এগুলো তো অবৈধ ইন্ডিয়ান শাড়ি, থ্রি পিস, হ্যাঁ, ট্যাক্স পাঠিয়ে দিয়ে নিয়ে আসে। দেখবেন যে এখানে বেশিরভাগই মালিক নাই, বেশিরভাগই মালিক নাই। এখনো যান, দৌলতদিয়া গাড়ি জাহাজ দাঁড়াবেন, বাস একটা যেটা খুলনা যশোর থেকে আসছে, চেক করবেন, দেখবেন যে বক্স ভর্তি ইন্ডিয়ান শাড়ি, ওই মালিক নেই, বেশিরভাগই মালিক নেই। কোথায় ঢাকা গেলে পরে কাউন্টারে এসে নিয়ে যাবে, ফোন করে এসে নিয়ে যাবে, চিনে না, হেল্পারও চিনে। তো সুতরাং এই কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, মালিক নাই আমরা মাল তুলবো না। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো মোটামুটি এই যে সচেতনতার যে জায়গাগুলোর কথা বললাম, এগুলো যদি আমরা মানি, তাহলে আমাদের রাস্তায় যত ধরনের দুর্ঘটনা, যত ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা কিছুটা হলেও কমানো যাবে। ঠিক আছে? এই জন্যই আমি বলেছিলাম যে আমাদেরকে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে আমি এগুলো মানবো, ঠিক আছে, আমি একের মতো করে গাড়ি চালাবো, আমি সব আইন মানবো, সব কিছু আমি ওকে করবো, কিন্তু আরেকজন তো করবে না। আরে ভাই, আমার কথা হচ্ছে আরেকজনকে করানোর দায়িত্ব আপনার না, আপনি ভালো হন, আমি ভালো হই, আমি ভালো হলে তো আরেকজন ভালো হবে, আমি থেকে তো আমরা, আমি থেকে তো আমরা প্রত্যেকেই যদি তার জায়গা থেকে ভালো হয় আইন মানে, তাহলে তো আমরা হয়ে যাবো, আমরা আইন মানতেছি, আমরা ভালো হয়ে গেছি। ঠিক আছে?
এই যাত্রাটা শুরু করতে হবে, আপনাকে দিয়ে শুরু করতে হবে, আমাকে দিয়ে শুরু করতে হবে এই পরিবর্তনের অগ্রযাত্রাটা। এইভাবে চলতে পারে না তো, এইভাবে চলতে পারে না। আমরা আর সবসময় মৃত্যুর মিছিল দেখতে চাই না। তো সুতরাং পরিবর্তনটা অবশ্যই হবে, পরিবর্তন আসবে, আপনি পরিবর্তন ঠেকাইতে পারবেন না, কেউ পারে নাই, সময় লাগবে। সুতরাং পরিবর্তনটা আমাকে আপনাকে দিয়ে শুরু, ঠিক আছে? এই জন্য আমি এই আমার কে ভাইরা যারা আছে এদের কাছ থেকে আমি সুযোগটা নিয়েছি যে আমি এদের সাথে দুটো কথা বলতে চাই, বাস্তবিকতার আলোকে আমি কথা বলতে চাই, কাগজের আলোকে না। কাগজে অনেক কিছু লেখা আছে, আমরা অনেক কিছু পড়ি জানি কিন্তু মানি না, কিন্তু আমাদের জাস্ট একটা জায়গাকে, আমাদের বিবেককে যদি জাগ্রত করতে পারি, আমাদের সচেতনতার জায়গাটা যদি আমাদের আরো বেশি সমৃদ্ধ হয়, তাহলে আমাদেরকে এগুলো নিয়ে ভাবতে হবে না। আমাদের মৃত্যুর মিছিল কমবে, আমাদের আহাজারি কমবে, আমাদের দুঃখ বোধ, কষ্ট বোধ আমাদের আসবে। আমরাও উন্নত দেশের মতো বলতে পারবো যে রাস্তায় ট্রাফিক পুলিশ রাখবে, ঠিক আছে না? আমরা গর্ব করি না যে উন্নত দেশে গেলে রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ দেখা যায় না। তা আমরাও সেদিন বলবো যে রাস্তায় ট্রাফিক পুলিশ দরকার নেই, আমার চালক ভাইরা, আমার পথচারীরা, আমার এই দেশের নাগরিক সবাই আইন মানে, আইন জানে, আইন মানে, রাস্তার আইন মানে। সেদিন আমরাও ঘুমাবো, ঠিক আছে? আমরা পুলিশের লোকজন ঘুমাবো বাড়িতে, ওই দিনটার স্বপ্ন আমরা দেখি। সুতরাং এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমাদের সকলকে সম্মিলিত করার চেষ্টা করতে হবে। তো মোটামুটি এই ছিল আমার বক্তব্য। আমার বক্তব্যের কোথাও যদি আপনাদের কোনো কষ্ট লেগে থাকে আমি ক্ষমা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।